তিলোত্তমা 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 তিলোত্তমার এতদিন আমাদের যেটা মূল প্রশ্ন ছিল, তিলোত্তমার মৃত্যুর কারণ কি, সব প্রথম দিন থেকে বলেছিলাম যে কেন মারা হয়েছে, এটার পেছনে মূল কারণ কি। একটা মানুষকে মেরেছে, কোনো কারণ ছাড়া একটা মেয়েকে মারে না, কি উদ্দেশ্যে কেন মেরেছে। কারণ প্রথম দিনই বলা হয়েছে যে ধর্ষণটা এখানে মূল উদ্দেশ্য ছিল না, মেয়েটাকে প্রাণে মারতে হবে। তাহলে কেন মেয়েটাকে প্রাণে মারতে হবে, তো সেটা এখন তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কালকে আমরা দেখেছি বানতলা একটা জায়গাতে, সেখানে আমরা বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল মানে যে মেডিকেল সামগ্রী, যেরকম স্যালাইনের বোতল, ইঞ্জেকশন, এইগুলি বর্জ্য পদার্থগুলি যেগুলি ফেলে দেওয়া হয়, সেগুলিকে আবার ধুয়ে টুয়ে আবার এনে সেটা ইউজ করা হয়। অ্যান্ড তিলোত্তমা এটা নিয়ে প্রোটেস্ট করেছিল। প্রথম প্রোটেস্ট আমরা জানি আগেই আক্তার আলী করেছিল, আমরা সবাই জানি। সে আক্তার আলীর প্রোটেস্টটা করার পর আক্তার আলীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তিলোত্তমা নট অনলি বায়োলজিক্যাল ওয়েস্টেজ ইউজ করা নিয়ে প্রোটেস্ট করেছে, প্লাস মেডিসিন যেগুলি প্রোভাইড করা হচ্ছে হসপিটালে সেইগুলির এফিকেসি নিয়েও কথা বলা হয়েছে। তো তার জন্যই তো এত বড় পথের কাটাকে কি রাখা যায়। লাস্ট 1 ইয়ার ধরে চলছিল ওর প্রতি একটা নির্যাতন, 36 আওয়ার্স ডিউটি দেওয়া, স্কুটি ভেঙে দেওয়া, তারপর তার কাছে চাওয়া হয়েছিল 15 লাখ টাকা। এবং তিলোত্তমা আমরা সবাই জানি তিলোত্তমা অ্যাম্বিশাস ছিল, ওর মা বলেছে ওর ডিএম করার ইচ্ছে ছিল এবং গোল্ড মেডেল নিয়ে পিজি কমপ্লিট করার ইচ্ছে ছিল। সেইখানে এই মেয়েটার কাছে 15 লাখ টাকা চাওয়া হয়েছে নাকি এই পাস করার জন্য, অনলি ফর পাস। সেখানে তিলোত্তমা অফকোর্স ডিনাই করেছে, টাকা দেবে না। তাছাড়া ও প্রোটেস্ট করেছে, মানে মৌচাকের মধ্যে ঢিল মারলে পরে মৌমাছিরা তো ভনভন করবেই, সেটাই তিলোত্তমার ক্ষেত্রে হয়েছে। তিলোত্তমার ডাইরেক্ট ফেস টু ফেস প্রিন্সিপালের কাছে গিয়েই, ও তো আর বুঝতে পারিনি গুগুর ভাষাটা কে বেঁধেছে, যিনি কিনা মূল রাজমিস্ত্রি গুগুর ভাষার, তার কাছে গিয়েই বলেছে যে এই ব্যাপারগুলি হচ্ছে। আর তিলোত্তমার কাছ থেকে ব্যাপারটা কানা ঘুষা হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তার জন্য তো সন্দীপ ঘোষের মাথাতে বাজ পড়েছেই না, এত বড় ব্যবসা। আর সেই ব্যবসাটা কিন্তু অলরেডি বানতলার যে জায়গাটাতে এগুলি করা হতো অলরেডি সিবিআই এর প্রকোপে চলে এসেছে। আর সেই প্রকোপের জন্যই হাতে রাখা হতো তালা থানার ওসি, তালা থানার এএসআই সবাইকে। চিন্ময় বিশ্বাস নামে তালা থানার সেই এএসআইকেও ডাকা হয়েছে, কারণ ওনার ওসি নিজে না থেকে তালা থানার এএসআইকে দিয়েই কিন্তু কাজগুলি করাচ্ছেন। তাই সে চিন্ময় বিশ্বাসকেও সিবিআই ডাকা হয়েছে। এবার আসছি দুজন মানুষের কথা, যাদের কথা বেরিয়ে আসলো। অপূর্ব বিশ্বাস, যিনি কিনা সেদিন পোস্টমর্টমে হেড ছিলেন তিলোত্তমার, উনি বললেন ওনাকে নাকি কেউ থ্রেট দিয়েছে। কে থ্রেট দিয়েছে? সঞ্জীব মুখোপাধ্যায়। সঞ্জীব মুখোপাধ্যায়কে প্রাক্তন কাউন্সিলর কি বলেছেন, যদি আজকের মধ্যে যদি পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। হু ইজ সঞ্জীব মুখোপাধ্যায়? সঞ্জীব মুখোপাধ্যায়কে এত কিছু বলার অধিকারটুকুন কে দিল? সঞ্জীব মুখোপাধ্যায় নিজেই বলেছে, এটা উনিও বলেছেন, স্বাস্থ্য সেবা আছে, ওনার হাই বড় বড় ওনার উপরের বসরা আছে, সব কিছু থাকতে আমি বললাম আর ও রাজি হয়ে গেল। ইট ইজ অলসো বিগ কোশ্চেন। যদিও প্রভুশেষ পরে দেব কথাটা মুডটা ঘুরিয়েছে, বলেছে না থ্রেট করা হয়নি, মানে বলেছে আপনি কে, বলেছে আমি কাকা। কি অর্থে কাকা? পারাত্য কাকা। হ্যাঁ, রিয়েল কাকা তো নাই, উনি পারাত্য কাকা। তিলোত্তমার বাবা নাকি ওনাকে ফোন করে নাকি বলা হয়েছিল যে আপনি আসুন, মানে এরকম ব্যাপারটা হওয়ার পরে। তো তারপর উনি গেছেন এবং গিয়ে এরকম বাতেলাবাজি উনি করে এসেছেন যে আজকে রক্তগঙ্গা। কিন্তু যেটা ভারতীয় আইনে নেই, সন্ধ্যের পর বিকেল 4টার পর পোস্টমর্টম হয় না, এই কথাটা যদি বলতেন তাহলে কি কাউন্সিলর কথা উনি মানতে বাধ্য হতেন না। কাউন্সিলরের কথাতে সন্দীপ ঘোষ, বাবু বিশ্বাসের মতো লোকরা নিশ্চয়ই, তা আবার প্রাক্তন, চলে না। ওপর মহল থেকেই এই, কারণ যেই হসপিটালে 50,000 পয়েন্ট টু বি নোটেড ভিউয়ার্স 50K ওয়েস্টেজ মেটেরিয়াল যায় আরজি কর থেকে, সেখানে 1,500 লক্ষ ওয়েস্টেজ মেটেরিয়াল যায় এসএসকেএম থেকে। ভাবা যায় 1,500 লক্ষ আর অনলি 50,000, এত লক্ষ, মানে মোর দেন 1,000 লক্ষ ওয়েস্ট মেটেরিয়াল
তাহলে কিভাবে ঘুরে ফিরে আবার নট অনলি আরজি কর, বিভিন্ন লবিবাজে হয়তো কিছু শিলিগুড়ি কিছু বিভিন্ন হসপিটালে সাপ্লাই করা হতো। টাকাগুলি তাহলে কে খেয়েছে? সব সন্দীপুর একা খেয়েছে না, সবাই মিলে খেয়েছে, সবাই মিলে মিল বাটা করে খেয়েছে। তারপর এই সঞ্জীব মুখোপাধ্যায় সেই ব্যক্তি যিনি কিনা তিলোত্তমার বাবার সাথে FIR করতে গেছিলেন এবং সেখানে শ্মশানে যার সাইন পাওয়া গেছে যেখানে কিনা লেখা ছিল ফ্রি ডেথ যখন সব দাহ করা হয়, সেও ছিল সঞ্জীব মুখোপাধ্যায়। মানে সব জায়গাতেই ছিল সঞ্জীব মুখোপাধ্যায়ের একটা আনাগোনা। তো সেখানে সঞ্জীব মুখোপাধ্যায় কি বললেন না, মা বাবার অবস্থা খুব খারাপ ছিল, ওরা ওয়ারেস ছিলেন, এরকম একটা জোয়ান মেয়ে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে অনেক কাছে টাকা কি চাইবো, ডেটস যদি ফ্রি লেখা থাকে কোনো অসুবিধা তো নেই, আমি একজন সবাই আজকে সমাজসেবক, আমি সমাজ জন্য করে থাকি, তাই উনি আমার কন্যার সম, তাই আমি কাকু বলেছি। তো যখন ডেথ সার্টিফিকেটের সামনে যখন ফ্রি লেখা থাকবে তখন টাকা দিয়ে ওই মানে সবের খরচটা, সব দাহের খরচটা আর টাকাটা দিয়ে দিলেই ডেথ সার্টিফিকেটটা পেয়ে যাবে। তাই আমি সাইন করে দিয়েছি এবং লিখে দিয়েছি সাইডে ফ্রি, সো দ্যাট যখন কালেক্ট করা হবে ডেথ সার্টিফিকেট তখন ওই মিউনিসিপ্যালিটির ওখান থেকে যেন টাকাটা, ওরা ওখানে টাকাটা নিয়ে নেয়, টাকাটা নিয়ে নেবে ওই দিন ওই পরিস্থিতিতে। তার জন্য এইভাবে তাড়াহুড়া করে উনি এই সব ধর ব্যবস্থা করেছেন। এবং তিলোত্তমার মা আগেও বলেছিলেন যে গাড়িতে তো আমি বসা, মানে তিলোত্তমার অ্যাম্বুলেন্সে মানে ওই মর্চুয়ারি ভ্যানে বসার জায়গায় ছিল না, কারণ ওরা উঠে বসেছিলেন। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এদের এতটাই ওদিন পাওয়ার ছিল, উল্টে বসে বসেছিলেন। তারপর নির্মল ঘোষ উনিও হসপিটালে গেছিলেন, নির্মল ঘোষকে কালকে CBI ডেকেছে এবং নির্মল ঘোষ প্রথম দিন বলেছিলেন উনি নাকি সন্দীপ ঘোষকে চেনেনই না, অথচ সেদিন তিলোত্তমার মৃত্যুর পর সন্দীপ ঘোষের সাথে উনি একা মিটিং করেন। কি এমন কথা নির্মল ঘোষকে সন্দীপ ঘোষ বসে বলেছিল, একা মিটিং করে, অথচ সেই মানুষটা বলেছিল উনি সন্দীপ ঘোষকে চেনে না। এখন CBI দৌড়ানি খেয়ে বেরিয়ে গেল যে নির্মল ঘোষ সেদিন মিটিং করেছিলেন। শুধু তাই না, কালকেও যখন CBI তলব করলো ওইখান থেকে বেরিয়ে এসে এই সঞ্জীব মুখোপাধ্যায় ডাইরেক্ট চলে গেল কোথায়, নির্মল ঘোষের কাছে। এবং কিছু ফটো দেখা গেছে যেখানে নির্মল ঘোষ আর কিছু লোকের সাথে সন্দীপ ঘোষও একই সারিতে, মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন। মানে ওরা কানেক্টেড ছিল, ওরা কানেক্টেড ছিল, আগের থেকেই ছিল। ঘুঘুর ভাষা অনেক আগের থেকেই বোনা শুরু হয়ে গেছিল। এবার আসছি সন্দীপ ঘোষের কল রেকর্ডিং। মেয়েটা প্রচন্ড বার বেড়েছে। তিলোত্তমা যে কথাগুলি বন্ধুদের কাছে বলছিল যে এরকম এরকম হচ্ছে, মেডিসিন এফিকেসি নেই, হ্যান ত্যান, অন্য বন্ধুরা বলতে শুরু করেছে। যখন অন্য বন্ধুরা বলতে শুরু করলো তখন ওই কথাটা সন্দীপ ঘোষের চেলা চামুন্ডা, ওই পান্ডা সব তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই কথাটা অন্যদের কানেও চলে গেল। এবং তখন সন্দীপ ঘোষ বলল, যেটা মানে প্রচন্ড বড় কথা, মেয়েটা প্রচন্ড বার বেড়েছে। তবে অবাক লাগলো এত কিছু তিলোত্তমা ফেস করলো, তিলোত্তমার মা বাবা প্রেমিককে কোনোদিন কিছু বলেনি। এবং যখন 15 লাখ টাকা চাওয়া হলো তখন তিলোত্তমা নাকি বলেছিল যে এইবার আর চুপ থাকা যায় না, এইবার আমি স্বাস্থ্য ভবন যেতে লাগবে। তবে হ্যাঁ, স্বাস্থ্য ভবনে যে মেইল করেছে সেটা কে করেছে কেউ জানে না, তিলোত্তমা না অন্য কেউ সেটা কেউ জানে না, এটার প্রুফ এখনো পাওয়া যায় না। তবে হ্যাঁ, তিলোত্তমা স্বাস্থ্য ভবন মতো যাবে, কারণ কাছে 15 লাখ টাকা চাওয়া হয়েছে এবং ও প্রচন্ডভাবে আরজি কর নিয়ে স্যাটিসফাইড ছিল না, যেটা ওর মা প্রথম দিনই বলেছে। আরজি করে যেতে ওর ভালো লাগছে না, আরজি করে কাজ করতে পারে না, আরজি করে অনেক অসুবিধা আছে, আরজি করে নাইট ডিউটি করতে ভালো লাগে না, এই কথাগুলি কিন্তু ও মা বাবাকে একটু একটু করে বলছিল। পুরো ঘটনাটা কিন্তু চেপে গেছিল, এই জিনিসটা হয়তো ভুল করেছে, ঘুঘুর ভাষায় হাত দিল, হ্যাঁ বলতার কামড় খেয়েছে, স্কুটি ভেঙেছে, হ্যান করেছে, তা সত্ত্বেও মাকে একটু মুখ খুলে বা বাবাকে বা প্রেমিককে বললো না যে এই এই জায়গাতে এই জিনিসগুলি হচ্ছে এবং আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, মানে প্রিন্সিপালের সাথে, এবং আমি স্বাস্থ্য ভবনকে মেইল করব। না কেউ চাইনি মা বাবাকে কোনো চিন্তায় ফেলতে। যদি তাই হয় তাহলে প্রেমিককে কেন বললো না? ও তো ডাক্তার, ও তো সবচেয়ে বেশি ওর সব দুঃখ সুখ বুঝতে পারতো। এই কথাগুলি তিলোত্তমা, এই জিনিসটা যারা করে যে অন্য কাউকে আমার জন্য ট্রাবল করতে দেব না, অন্য কাউকে কষ্ট দেবো না, এটা কিন্তু খুব ভুল করে, এরা কিন্তু খুব ভুল করে। কেন ও প্রেমিককে বললো না এই মেডিকেল ওয়েস্টেজের ব্যাপারে? অ্যাটলিস্ট প্রুফ থাকতো যে হ্যাঁ আমার কাছেও বলে গেছে, এই কথাগুলি আমার কাছেও আছে, কাউকে কিছু বলেনি। এখন তো ধীরে ধীরে যে সঞ্জয় রায়কে রাত 2টোর সময় কে কল করেছে, সন্দীপ ঘোষ কল রেকর্ডিংয়ে কি পাওয়া গেছে,
এর থেকেও বড় কথা, নার্কো টেস্টের জন্য সন্দীপ ঘোষের আদালত পারমিশন দিয়ে দিয়েছে। এখন সন্দীপ ঘোষের পারমিশন নিতে লাগবে। সন্দীপ ঘোষ যদি রাজি না হয় তাহলে কিন্তু নার্কো টেস্ট করতে পারবে না। সন্দীপ ঘোষের নার্কো টেস্ট পারমিশন নেওয়ার জন্য আদালতের সামনে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে বলতে লাগবে যে হ্যাঁ ইওর অনার, আমার কোনো প্রবলেম নেই নার্কো টেস্ট করাতে। নার্কো টেস্টে কি হয়, অবচেতন মনে আমরা অনেক সময় অনেক কিছু বলে দেই, যেটা কিনা হয়তো এমনিতে আমরা বলতে পারি না, বলে দেই। তাই সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় দুজনের নার্কো টেস্ট করার জন্যই সিবিআই আবেদন করেছে। দেখা যাক কদ্দূর কি হয়। আশা করবো সে নার্কো টেস্ট গ্রান্টেড হবে এবং আমাদের তিলোত্তমা বিচার পাবে। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। উই ডিমান্ড জাস্টিস। বাই।